নমস্কার, আমি সপ্তর্ষি অধিকারী, চিকিৎসা মনোবিদ, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বর্ধমান পৌরসভার খালাসিপাড়া 6 নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির ডাকে যে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে, তাদের এই সাধু উদ্যোগকে আমি অনেক শুভকামনা জানাই। বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে তাদের যে পরিকল্পনা, সেটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপের দাবি রাখে। কেননা শারীরিক স্বাস্থ্যর সঙ্গে সঙ্গে ইদানিং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ জীবনের অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। কেননা শরীর এবং মনকে আমরা কখনো আলাদা করতে পারি না। তাদের এই উদ্যোগে তারা বিভিন্ন নেশাজাত দ্রব্য, গাঁজা, মদ ইত্যাদি সেবন এবং আত্মহত্যা, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের ইস্যু নিয়ে তারা একটা সচেতনতা শিবির আয়োজন করেছেন। চিকিৎসা মনোবিদ হিসেবে আমার দীর্ঘ 19 বছরের প্র্যাকটিস জীবনে আমি প্রচুর মানুষকে দেখেছি যারা নেশার কবলে পড়ে নিজের জীবনটাকে আস্তে আস্তে শেষের দিকে নিয়ে চলে গেছেন। এটা শুধু সেই মানুষটা নয়, তার পরিবারও আস্তে আস্তে সমাজের থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এই ইস্যুটা নিয়ে আমাদের সচেতনতাটা অত্যন্ত প্রয়োজন। আমি আমার এই ছোট্ট ভিডিওতে দুটি ইস্যু, অর্থাৎ নেশা এবং আরেকটি ইস্যু যেটা আত্মহত্যা, যে দুটোই খুব বার্ডিং ইস্যু এই সময়ে, সেগুলো নিয়ে দু চার কথা বলবো। প্রথমে আসছি নেশার জায়গাটাতে। অর্থাৎ নেশা বলতে আমরা যেটা সাধারণত বুঝি যে মদ, গাঁজা, তামাক, হেরোইন, ব্রাউন সুগার এবং আরও অনেক ধরনের নেশা, ডেনড্রাইট, এই জিনিসগুলো যুব সমাজকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে সেটা আমরা ভালোভাবেই প্রত্যক্ষ করি। নেশা ছাড়ানোর জন্য অনেক পরিবার বিভিন্নভাবে নিঃস্ব হয়ে গেছেন আর্থিক দিক থেকে। নেশা ছাড়ানোর চিকিৎসার জন্য বিভিন্ন রিহ্যাব সেন্টার গড়ে উঠেছে, সেখানে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমরা নেশাকে আইডেন্টিফাই করব কিভাবে? আমি আমার প্র্যাকটিস লাইফে অনেক সময় দেখেছি যে 10-11 বছর বয়সের স্কুল গোয়িং বাচ্চারা, তারাও নেশাতে আক্রান্ত হচ্ছে। গুটখা, বিড়ি, সিগারেট, কখনো মদ, এগুলোর মধ্যে তারা নিজেদের জীবনকে অতি বিলাসিতায় নিয়ে চলে যাচ্ছে। ফলে তাদের প্রোডাক্টিভ লাইফ, তাদের সোশ্যাল লাইফ এবং অবশ্যই অ্যাকাডেমিক লাইফটা তো ইম্পেয়ার্ড হচ্ছেই। তার সঙ্গে সঙ্গে অন্যান্য বয়সের মানুষরা, বিশেষ করে যুব সমাজ এবং আর একটু বয়স্ক মানুষরা, অনেকেই কিন্তু এই নেশার কবলে পড়ছে। সময় এসেছে নেশার সম্বন্ধে মানুষের সচেতনতাটা বাড়ানো। এবার কিভাবে আমরা দেখব জিনিসটাকে, বা কিভাবে বুঝবো যে আমার বাড়ির সদস্য বা ওই ছোট বাচ্চাটা সে নেশার জায়গায় চলে যাচ্ছে কিনা? আমি কয়েকটা জিনিস একটু আপনাদের বললে আপনাদের সুবিধে হবে হয়তো।
যদি দেখেন যে কোনো স্কুল গোয়িং বাচ্চা বা কলেজ গোয়িং বাচ্চা, তার বিহেভিয়ারটা, তার আচরণটা যেন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, সে চুপচাপ হয়ে গেছে বা অল্পতেই খিটখিটে হয়ে যাচ্ছে, বা নির্দিষ্ট কোনো একটা সময়ে, দিনের নির্দিষ্ট কোনো একটা সময়ে সে বড় অস্থির হয়ে উঠছে, সে বাইরে বেরোনোর চেষ্টা করছে, বাড়ির অভিভাবকদের কিন্তু সচেতন হওয়া উচিত। তার বন্ধুবান্ধবদের সঙ্গটা সে কীরকম নিচ্ছে সেটা সম্বন্ধে অবশ্যই সচেতনতা থাকা দরকার। সে কোথায় যাচ্ছে, কি করছে, তার হোয়ার অ্যাবাউটসগুলো কিন্তু বাড়ির গার্জেনদের অবশ্যই জানা দরকার। যদি দেখা যায় যে ফ্রিকুয়েন্টলি এই জিনিসটা হচ্ছে, যে একটা নির্দিষ্ট সময়ে তার প্রচণ্ড রেস্টলেসনেস তৈরি হচ্ছে, সে বাড়ির বাইরে যাওয়ার জন্য একেবারে ছটফট করছে, এবং কখনো কখনো সে টাকা পয়সাও চুরি করছে, এবং বাবা মারা হয়তো পকেট থেকে বা স্কুলের ব্যাগ থেকে পাচ্ছে কিছু সিগারেট বা তামাকু বা ইত্যাদি জাতীয় কোনো পদার্থ, তাহলে সচেতন হওয়া উচিত। দেখুন, প্রথমে নেশা একটা এমন জিনিস যেটা মানুষ যৌবন বয়সে মনে করে এটা একটা ফেক হিরোইজম আমরা বলে থাকি। অর্থাৎ নেশা করার যে ব্যক্তিত্ব কীরকম ধরনের মানুষদের হয়, যে হয়তো খুব চুপচাপ, যে হয়তো প্রতিবাদ করতে পারে না, যার মধ্যে লেস অ্যাসার্টিভনেস আছে, সে বারবার প্রতিনিয়ত সকলের কাছে একটা ভৎসনার শিকার হচ্ছে, তুই কিছু পারিস না, তোর দ্বারা কিছু হবে না। অর্থাৎ তার সেলফ এস্টিমটা লো হচ্ছে, নিজের প্রতি আত্মশ্রদ্ধা যেটা আমরা বলি সেটা লো হচ্ছে। এবার এই ছেলেটি বা এই মেয়েটি যখন একটা নেশার গ্রুপে সে চলে যাচ্ছে, সেখানে ইনিশিয়াল লেভেলে সে একটা অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, যে এই তো তুই খুব ভালো নেশা করছিস বা খুব ভালো মদটা খাচ্ছিস, বাহ ভেরি গুড। তো তখন তার মধ্যে একটা ফেক হিরোইজম তৈরি হচ্ছে এবং একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা তৈরি হচ্ছে ওই সিউডো কমিউনিটিতে। ফলে সাইকোলজিক্যালি সে নিজেকে ভুলভাবে বুস্ট করছে, যে এই তো আমাকে কেউ ভালোবাসে না, আমি একটা কমিউনিটি পেয়েছি, বন্ধুবান্ধব পেয়েছি যারা আমাকে আমার প্রত্যেকটা ব্যাপারে বেশ উৎসাহ যোগাচ্ছে, নেশার মাধ্যমে। ভয়ঙ্কর সেটা অবস্থা হয়। এবার আস্তে আস্তে প্রথমে সে এক্সপেরিমেন্ট করতে থাকে, যে ঠিক আছে অকেশনে খাচ্ছি, ঠিক আছে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। এবার যখন দেখা যাচ্ছে যে দিনের পর দিন জিনিসটা বেড়ে যাচ্ছে, তখন সে কিন্তু আর কন্ট্রোল করতে পারছে না, নেশা তখন তাকে কন্ট্রোল করছে। আমরা আমাদের আউটডোরে বা আমাদের বিভিন্ন ক্লিনিকে আমরা দেখি যে নেশা করে যখন মানুষ, মানে নেশাগ্রস্ত মানুষ যখন আসেন, তখন ইনিশিয়াল লেভেলে বলেন যে ডাক্তারবাবু আমি প্রথমে ভেবেছিলাম যে ঠিক আছে এটা তো কন্ট্রোল করে ফেলতে পারবো, কিন্তু আস্তে আস্তে দেখছি যে না আমি পারছি না, শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তো খুব ইম্পর্টেন্টলি আমাদের এই জিনিসগুলোকে ডিল করতে হয়। আমি ছোট করে এই কথাগুলো বললাম, আরও অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু আমি ভিডিওটা আমার যেহেতু শর্ট, আমাকে সেই অনুযায়ী বলতে হবে। তো আমাকে প্রথমে যেটা দেখতে হবে যে নেশা ছাড়ানোর চিকিৎসা পদ্ধতি দুরকমভাবে চলে, যে কোনো নেশার। প্রথমটাকে বলা হয় ডিটক্স বা ডিটক্সিফিকেশন, যেটা 21 দিন চলে। অর্থাৎ জিনিসটা আমি যদি একটু ভেঙে বলি, যে একটা মানুষ যে নেশাগ্রস্ত অবস্থায়, যাকে হসপিটালাইজেশন করা হয়েছে বা ইনস্টিটিউশনালাইজেশন করা হয়েছে বা আউটডোরে আনা হয়েছে, সাইকিয়াট্রিস্টরা তাকে অ্যাসেস করে ওষুধ দেন যাতে তার ফিজিক্যাল ক্রেভিংসগুলো অনেকটা কমে এবং নিজেকে একটু স্টেবিলাইজড করে, এবং আদার প্যারামিটার্সগুলো অন্যান্য ডাক্তারবাবুরা দেখেন যে তার লিভার, কিডনি ইত্যাদি জায়গার ফাংশনিংগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো ওনারা প্রপারলি দেখেন, এবং ওভারঅল ওষুধের চিকিৎসাটা শুরু হয়। এবার এই ওষুধের চিকিৎসাই একমাত্র চিকিৎসা কিন্তু নেশার জন্য নয়, সেই জন্য প্রয়োজন হচ্ছে তার সঙ্গে সঙ্গে যেটাকে আমরা আমাদের মানে সাধারণ মানুষ যেটাকে বলে কাউন্সেলিং, বা আমরা যেটাকে বলি সাইকোথেরাপিউটিক ইন্টারভেনশন, সেটার কিন্তু দরকার আছে।
এটা হচ্ছে একটা রিএডুকেশন প্রসেস, যে আমার নেশা এর পরে যদি না আসে বা এর পরে আমি ক্রেভিংটাকে কীভাবে আটকাবো, কিছু স্কিলস শেখানো হয়। গ্রুপে থেরাপি হতে পারে, যে এরকম অনেক কটা মানুষের সঙ্গে যারা নেশাগ্রস্ত সুস্থ হতে এসছে, তাদেরকে একসঙ্গে একটা কমিউনিটি তৈরি করে তাদেরকে একটা গ্রুপ থেরাপি দেওয়া যায়। তাদের মধ্যে হারিয়ে যাওয়া যে লো সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিমগুলো ছিল, সেগুলোকে বুস্ট আপ করা যায়। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এই প্রসেসের মাধ্যমে কিন্তু একটা মানুষ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি ছোট করেই বললাম। এর সঙ্গে আরেকটা কথাও ইদানিং, বা আরেকটা জিনিসও আমরা ইদানিং প্রচণ্ড দেখছি, এবং সেটাও DSM-5-এ, যেটা আমরা অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করি, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিসঅর্ডার, এডিশন 5-এ আমরা মানে তারা ঢুকিয়েছে এখন যেটা ডিসঅর্ডারের মধ্যে, সেটা হচ্ছে মোবাইল অ্যান্ড ইন্টারনেট অ্যাডিকশন সিনড্রোম। এটাও কিন্তু একদম ওই বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হেরোইন, ব্রাউন সুগারের মতনই কিন্তু একটা অ্যাডিকশন। অনেক বাচ্চাদের মধ্যে 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর স্কুল গোয়িং, কলেজ গোয়িং বাচ্চাদের মধ্যে কিন্তু এর প্রবণতা যথেষ্ট বেড়েছে। 2020-তে করোনার পর থেকে, পোস্ট করোনা পিরিয়ডে যখন আমরা হাতে হাতে সবাই মোবাইল পেয়ে গেলাম, অনলাইন ক্লাসেস অ্যান্ড অল, তখন তো এইসব বাচ্চাদের স্বর্গরাজ্য তৈরি হয়ে গেল। সেই যে অ্যাডিকশান শুরু হলো, তার আগেও ছিল, সেই যে অ্যাডিকশান শুরু হলো, সেখান থেকে সে কিন্তু আর বেরোতে পারছে না। অর্থাৎ এখানেও কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে। সুতরাং নেশার দিক থেকে দেখতে গেলে হোলিস্টিক্যালি আমাদের কিন্তু একটা, যেটাকে বলা হয় হোলিস্টিক ম্যানেজমেন্ট, আমাদের কিন্তু প্রয়োজন বা দিতে হবে। পরবর্তী জায়গায় আসি, সেটা হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যা একটা গ্লোবাল বার্ডেন এখন। আত্মহত্যা প্রচুর কেসেস আমাদের হসপিটালে এবং ক্লিনিকে আসে, আমরা তাদের অ্যাসেস করি, এবং অ্যাসেসমেন্টের ফলে আমরা একটা ডিসিশন নিই যে তার থেরাপিউটিক ইন্টারভেনশন কোন মোডে যাবে। কিছু মেডিকেশনস দিয়ে তার ইম্পালসগুলোকে কন্ট্রোল করানোর চেষ্টা করা হয়, এবং সাইকোথেরাপিটাও কিন্তু এক্ষেত্রে দরকার। এবারে এই যে সুইসাইড প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বাচ্চা থেকে বয়স্ক এবং যুব সমাজ, প্রচুর স্ট্রেস টলারেন্স তাদের কম হয়ে গেছে। অর্থাৎ এই ফাস্ট রানিং ওয়ার্ল্ডে তারা তাদের স্ট্রেসটাকে কন্ট্রোল করতে পারছে না। অর্থাৎ আমার যেটা চাই, আমার সেটা এক্ষুনি চাই, আমি কখনো ওয়েট করব না, আই উইল নট ওয়েট, আমার ডিমান্ডটাকে মিট করতে হবে। তো এই যে আই ওয়ান্ট, এই কথাটা কিন্তু এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে প্রচণ্ডভাবে ঢুকে গেছে। আজকে আমার একটা আইফোন চাই, আমার বন্ধু একটা আইফোন 16 কিনেছে, আমাকেও একটা আইফোন 16 কিনতে হবে। বাড়িতে বাবা বা মা বলছেন যে না, আমি এখন অত টাকা অ্যাফোর্ড করতে পারবো না, আমার প্রয়োজন নেই, আমি দিতে পারবো না। সে বুঝছে না, ওই বন্ধুটা কিনেছে, আমার স্ট্যাটাসটা মেনটেন করতে হবে, আমাকেও দিতে হবে, যদি না দাও আমি এটা করব। অ্যান্ড সুইসাইডাল থ্রেট দেওয়া, এগুলো কিন্তু ক্রমশ বাড়ছে। এ প্রসঙ্গে গৌতম বুদ্ধের একটা কথা আমার খুব মনে পড়ছে এখন। একটা গল্পে পড়েছিলাম, গৌতম বুদ্ধকে তার একজন ফলোয়ার বলেছিলেন যে হাউ ক্যান আই অ্যাচিভ, বা হাউ ক্যান আই গেট হ্যাপিনেস, বা আই ওয়ান্ট টু গেট হ্যাপিনেস, আমি আমার হ্যাপিনেসটা পেতে চাই, হাউ ক্যান আই গেট ইট। রিপ্লাই করেছিলেন গৌতম বুদ্ধ যে ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস then you should omit I and want. অর্থাৎ আমি, আই মানে ইগো, অ্যান্ড ওয়ান্ট মানে ডিমান্ড। যখন ইগোর সঙ্গে ডিমান্ড মিক্সড করে যায়, তখন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যটা কিন্তু সাপ্রেসড হয়ে যায়। আমরা যদি আই এবং ওয়ান্ট, অর্থাৎ ইগো এবং ডিমান্ডকে সরিয়ে রাখি, শুধু পড়ে থাকে হ্যাপিনেস। তাহলে এই যে যুব সমাজ হ্যাপিনেসের পেছনে ছুটছে, মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেস, আমার কাছে ব্র্যান্ডেড জুতো আছে, ব্র্যান্ডেড জামা আছে, ব্র্যান্ডেড কাপড় আছে,
ওই বন্ধুটার কাছে নেই, তার মনে হচ্ছে যে আমি মনে হয় স্ট্যান্ড করতে পারবো না, আমি মনে হয় কমিউনিটিতে স্ট্যান্ড করতে পারবো না। একটা স্ট্রেস টলারেন্স, বাবাকে বলছে, মাকে বলছে, তারা দিচ্ছেন না, স্ট্রেস টলারেন্স। বাবা মা একটু বকছেন, একটু কড়া ভাষায় শাসন করছেন, সোজা গিয়ে একটা সুইসাইড অ্যাটেম্প্ট করছে। প্রচুর কেসেস আমরা পাই এরকম। সুতরাং যুব সমাজের এই যে অধৈর্য হয়ে যাওয়াটা, এটা কিন্তু একটা মানসিক অস্থিরতার লক্ষণ। সুইসাইডকে আইডেন্টিফাই করা যায়, কিন্তু শুধু আমি ইম্পালসিভ ক্ষেত্রে বলছি না। ধরা যাক একটা মানুষ ডিপ্রেশনে আছে, অবসাদে আছে, দীর্ঘদিন ধরে অবসাদগ্রস্ত, কিছু ভালো লাগছে না, তার আশেপাশে সাপোর্ট সিস্টেম কিছু নেই, সে কারোর সঙ্গে কথা বলতে পারছে না, নিজেকে লোনলি ফিল করছে এবং সে ডিসিশন নিচ্ছে যে আমি জীবনটাকে শেষ করে দেবো। এক্সেসিভ প্রেশার অফ দ্য স্টাডি, জীবনটাকে শেষ করে দেবো। এই যে ভাবনাগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু মারাত্মক প্রবণতা তৈরি হয়ে গেছে সমাজে। সুতরাং আত্মহত্যা করার কিছু সিগন্যাল যখন একটা মানুষ আত্মহত্যা করে, এগুলো কিন্তু বাড়ির লোককে বা কাছের লোককে কিন্তু আইডেন্টিফাই করাটা শিখতে হবে। ইদানিং একটা কনসেপ্ট এসছে যেটাকে বলা হয় গেটকিপার ট্রেনিং। আমরা বিভিন্ন জায়গায় গেটকিপার ট্রেনিং দিয়ে থাকি, যেখানে মানে একটা ধরা যাক একটা মানুষ সুইসাইড অ্যাটেম্প্ট করলো, খুব সিরিয়াস অবস্থা, তাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে তারপরে সেখান থেকে সার্ভাইভ করে তাকে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে রেফার করা, সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টরা দেখবেন, চিকিৎসা শুরু হবে। সেটা একটা অনেকটা বড় প্রসেস। কিন্তু আমরা যদি এই ইনসিডেন্টটাকে আটকাতে চাই, তাহলে কি করতে হবে? আইডেন্টিফাই দ্য সুইসাইডাল সাইন্স, সেটা শিখতে হবে। গেটকিপার ট্রেনিংয়ে সেটাই শেখানো হয়। আমি ছোট কয়েকটা জিনিস বলে দিচ্ছি, সেগুলো আপনাদেরও সুবিধা হবে। ধরা যাক আপনার খুব প্রিয় কাছের একজন মানুষ, সে হঠাৎ করে যেন খুব হই হই করতে হঠাৎ করে চুপ হয়ে গেল। সে কোনো সোশ্যাল ওকেশনে যাচ্ছে না, নিজেকে আইসোলেট করে রেখেছে, এবং বন্ধু মহলে যখন গল্প করছে, সে কখনো কখনো ইয়ার্কির ছলেও হয়তো বলছে যে দেখিস, আর হয়তো সামনের মাসে এই আড্ডাটাতে আমি থাকতে পারবো না, বা সামনের বছর পুজোটাতে হয়তো আমি এনজয় করতে পারবো না। আমরা হয়তো হেসে উড়িয়ে দিই, হ্যাঁ কী বলছিস এসব কিছু না। দিস ইজ দ্য ওয়ার্নিং সাইন। যত লাইটলি বলুক, যখনই এই কথাটা বলবে তার পাশে দাঁড়ান, তাকে বলুন যে তোর সমস্যাটা কী বল, আমি তোর পাশে আছি, তোর প্রবলেমসগুলো মন খুলে বল। এবং যখন সে কথাগুলো বলবে, মন খুলে কথাগুলো বলবে না, তখন আপনাকে শুনতে হবে। কোনো জ্ঞান দেওয়া, কোনো জাজমেন্ট করা না, তুই এটা ঠিক করছিস, সুইসাইড করা মহাপাপ, সুইসাইড করলে নরকে যায়, অমুক তমুক, এসব জ্ঞান বা নলেজ দেওয়ার দরকার নেই। জাস্ট লিসেন টু হিম। আমরা অনেক সময় দেখেছি, জাস্ট আপনি যদি অ্যাক্টিভ লিসনার হন, যদি খুব ভালোভাবে তার কথাগুলো শোনেন না, সুইসাইডাল ইম্পালস কিন্তু অনেকটা কেটে যায়। সুইসাইডাল ইম্পালসটা অনেকটা ওই 2 থেকে 3 মিনিট স্থায়ী হয়, 2 থেকে 3 মিনিট স্থায়ী হয়। এই সময়ের মধ্যেই সে চট করে একটা ডিসিশন নিয়ে কিছু একটা করে ফেলে। আমরা যদি এই 2-3 মিনিটের ঝড়টাকে আটকে দিতে পারি, সে কিন্তু আবার রিভাইভ করতে পারে। পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি একটা হেল্পলাইন খুলেছে, যেখানে 24 ঘন্টা মেন্টাল হেলথ সার্ভিসেস দেওয়া হয় ওভার দ্য ফোন। আমি নাম্বারটা বলে রাখছি, 14416। আই রিপিট, 14416। এখানে 24 ঘন্টা আপনারা সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পাবেন। এটা টোল ফ্রি নাম্বার, কোনো পয়সা লাগে না। আপনাদের যখনই মনের কোনো কথা বলতে ইচ্ছে করবে বা মন খারাপ লাগবে, একবার ফোন করুন না, একবার কথা বলুন না। আমরা তো রয়েছি, আমরা হসপিটালে আছি, আমরা ক্লিনিকে আছি, আমাদের কাছে আসতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো রাত্রি 1টার সময় আমার কিছু ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, দীর্ঘদিন ধরেই যেন মনটা খারাপ হচ্ছে, কাউকে বলতে পারছি না, লজ্জা পাচ্ছি, শেয়ার করতে পারছি না, জাস্ট একটা রিং করুন না ওই নম্বরে, দেখুন না হেল্প হয় কি। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্টলি ডিল করতে হবে। সুইসাইড যেহেতু গ্লোবাল বার্ডেন, এটার ম্যানেজমেন্টটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জায়গা। যাই হোক, আমি কিছুটা ধারণা আপনাদের দিলাম। আমি পার্সোনালি আসতে পারলাম না,
তার জন্য আমি দুঃখিত। সেই জন্য আমি একটা ভিডিও করে আপনাদের মেসেজটা দিলাম। আমাদের বর্ধমান মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট 6 দিনই চলে। আমি ওখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আছি, অন্যান্য সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুরাও আছেন ওখানে। 7 দিনই আমাদের পেশেন্টকে পরিষেবা দিতে হয়। সুতরাং নির্দ্বিধায় আসুন। যদি সমস্যা থাকে সমস্যাগুলোকে লুকোবেন না, সমস্যাগুলোকে ওপেন আপ করুন, দেখবেন আপনি ভালো থাকছেন। আপনি ভালো থাকলে সমাজও ভালো থাকবে, পৃথিবী ভালো থাকবে। আবারও জানাচ্ছি অনেক শুভকামনা রইল আপনাদের এই সচেতনতা শিবিরের জন্য। এরকমভাবেই আপনারা এগিয়ে চলুন। ধন্যবাদ।